জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনি নেতাদের অংশগ্রহণ আটকে দিল যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন তুরস্কের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা। শান্তি চুক্তির অংশ হিসেবে বাফার জোন গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান জেলেনস্কির। নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে বৈঠকের আহ্বান। ইউক্রেনে সামরিক অগ্রগতির দাবি রাশিয়ায়। ট্রাম্পের বেশিরভাগ শুল্কারোপ অবৈধ, প্রত্যাহারের আদেশ মার্কিন আদালতের। রায় কার্যকর হলে ধ্বংস হবে যুক্তরাষ্ট্রের অর্থনীতি, মন্তব্য প্রেসিডেন্টের। এবং পাকিস্তানের পাঞ্জাবে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 28। সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি স্থগিতের জেরে পরিস্থিতি অনিয়ন্ত্রিত। বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারতও। আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কে প্রবেশের অনুমতি দেওয়া হবে না ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকেও। এদিকে গাজা সিটিকে যুদ্ধক্ষেত্র হিসেবে ঘোষণা দিয়ে একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল। হামাসের সশস্ত্র শাখা বলেছে, উপত্যকা দখলের পরিকল্পনার জন্য তেল আবিবকে চরম মূল্য দিতে হবে। এর মধ্যেই একদিনে ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছেন অন্তত 59 জন। ইসরায়েলি হামলায় গাজায় নিভে যাচ্ছে একের পর এক প্রাণ। উপত্যকায় গেল 24 ঘন্টায় ইসরায়েলি বিমান হামলা ও স্থল অভিযানে প্রাণ হারিয়েছেন প্রায় অর্ধশত ফিলিস্তিনি। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। হামলায় ধ্বংস হয়েছে একাধিক আবাসিক ভবন, পাশাপাশি অভিযান চালানো হয়েছে শরণার্থী ক্যাম্প ও দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায়। শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী যুদ্ধ চলাকালীন সাময়িক বিরতিও বন্ধ করার কথা জানায়। পাশাপাশি গাজা সিটিকে যুদ্ধক্ষেত্র হিসেবে ঘোষণা দেয়। গাজা দখলের পরিকল্পনার জন্য ইসরায়েলকে কঠিন মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। এক বিবৃতিতে বলা হয়, চলমান প্রতিরোধকে দুর্বল ভাবলেই বড় ধরনের ক্ষতির মুখে পড়বে ইসরায়েল। এদিকে সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে ফিলিস্তিনি কর্মকর্তাদের কোনো ভিসা দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এমনকি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকেও নিউ ইয়র্কে প্রবেশের অনুমতি দেয়া হবে না বলে জানানো হয়েছে। ওয়াশিংটন বলছে, বর্তমান পরিস্থিতিতে ফিলিস্তিনের নেতৃত্বকে মঞ্চ দেওয়ার অর্থ সহিংসতা ও উত্তেজনার প্রশ্রয় দেয়া। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই সিদ্ধান্ত কূটনৈতিক মহলে তীব্র আলোচনা জন্ম দিয়েছে। চরম দুর্ভিক্ষের মধ্যে গাজায় বাড়ছে স্নায়ুতন্ত্রের বিরল রোগ গিলিয়ান বারে সিন্ড্রোম বা জিবিএস। গত জুন থেকে এ পর্যন্ত এই রোগে 85 জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যাদের মধ্যে অন্তত 8 জনের মৃত্যু হয়েছে। শ্বাসকষ্ট, চোখ নড়াচড়ায় অসুবিধা, কথা বলা বা গিলতে সমস্যা আর সবশেষে প্যারালাইজড পর্যন্ত হয়ে যেতে পারে এই রোগে আক্রান্ত ব্যক্তি। ইসরায়েলি হামলায় গাজার পয় নিষ্কাশন ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়া, দূষিত পানি ও খাদ্য গ্রহণ আর মারাত্মক অপুষ্টির কারণেই এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে বলে ধারণা চিকিৎসকদের। গাজায় দুর্ভিক্ষ চরম আকার ধারণ করেছে, সেই সঙ্গে ছড়িয়ে পড়ছে একের পর এক রোগবালাই। সম্প্রতি উপত্যকাটিতে আশঙ্কাজনক হারে বেড়েছে স্নায়ুতন্ত্রের বিরল রোগ জিবিএস এর প্রকোপ। জিবিএস এ আক্রান্ত ব্যক্তির শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থায় নিজের পেরিফেরাল স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে, যার কারণে শ্বাসকষ্ট, চোখ নাড়াতে অসুবিধা ও কথা বলা বা গিলতে অসুবিধা হয়, যা চূড়ান্ত পর্যায়ে গেলে মানুষ প্যারালাইজড পর্যন্ত হয়ে যেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, গত জুন থেকে এ পর্যন্ত গাজায় 85 জন জিবিএস এ আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে অন্তত 8 জন মারা গেছেন। সাধারণত ফ্লু, অ্যাপোস্টিনবার ভাইরাস ও জিকা ভাইরাসের সংক্রমণের পর এই রোগ দেখা দেয় বলে জানিয়েছে সংস্থাটি। আমাদের এখানে আসা রোগীদের কারো মধ্যে এমন লক্ষণ দেখলে আমরা সেটাকে বিশেষ বিবেচনায় রাখি। আমাদের একটি টিম আছে যারা রোগীর কেস নিয়ে অনুসন্ধান করেন, এমনকি তাদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলা হয়। এরপর তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এদিকে গাজায় গিয়ান-বারে সিন্ড্রোম দ্রুত বাড়ছে বলে সতর্ক করেছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো বেশিরভাগ নমুনাতেই জিবিএস এ আক্রান্ত হওয়ার তথ্য মিলেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ইসরায়েলি হামলায় গাজার পয় নিষ্কাশন ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়া, দূষিত পানি ও খাদ্য গ্রহণ, মারাত্মক অপুষ্টির কারণে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে বলেও জানানো হয়েছে। গাজার বর্তমান অবস্থায় জিবিএস আক্রান্ত হওয়ার মূল কারণ চলমান দুর্ভিক্ষ, খাদ্য ও বিশুদ্ধ পানির অভাব, বারবার বাস্তুচ্যুত হওয়া আর অতিরিক্ত ঘনবসতির কারণে রোগের সংক্রমণ ব্যাপক হারে বাড়ছে। সচরাচর নারীদের চেয়ে পুরুষরাই এই রোগে বেশি আক্রান্ত হয়ে থাকেন। প্রতি বছর বিশ্বের প্রায় 1 লাখ মানুষের বিরল এ স্নায়ুতন্ত্রের রোগ শনাক্ত হয়। গাজা যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক পুরোপুরি ছিন্নের ঘোষণা দিয়েছে তুরস্ক।
একই সঙ্গে ইসরায়েলি উড়োজাহাজের জন্য আকাশসীমাও বন্ধের কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শুক্রবার তুরস্কের পার্লামেন্টে গাজা বিষয়ক এক বিশেষ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় ফিদান জানান, তুর্কি জাহাজগুলো ইসরায়েলি বন্দরে যেতে দেয় না, তাদের উড়োজাহাজও তুরস্কের আকাশসীমায় প্রবেশ করতে দেওয়া হবে না। তিনি বলেন, ইসরায়েল 2 বছর ধরে গাজায় গণহত্যা চালিয়ে আসছে এবং বিশ্বের সামনে মৌলিক মানবিক মূল্যবোধ উপেক্ষা করে যাচ্ছে। ইসরায়েলকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবেও উল্লেখ করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। শান্তি চুক্তির অংশ হিসেবে নিরাপদ অঞ্চল গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে আগামী সপ্তাহে নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে নতুন আলোচনার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, ইউক্রেনে তাদের সামরিক অগ্রগতি আরও দ্রুত হচ্ছে। শুক্রবার রুশ বাহিনীর হামলায় ইউক্রেনে অন্তত 23 জন নিহত হয়েছে। এদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলেও একাধিক ড্রোন হামলায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শুক্রবার রাতভর আক্রমণে 600টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় ইউক্রেনে। কর্তৃপক্ষ জানায়, কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 20 জনেরও বেশি নিহত হয়েছে, যাদের মধ্যে 4 শিশুও রয়েছে। এতে আবাসিক ভবন ছাড়াও আজারবাইজান দূতাবাস, ইউরোপীয় ইউনিয়নের মিশন, ব্রিটিশ কাউন্সিল ও একটি তুর্কির প্রতিষ্ঠানের কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলে আফিপস্কি তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলার পর অগ্নিকাণ্ড ঘটে, যদিও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। রুশ প্রতিরক্ষা মন্ত্রী জানান, চলতি বছরে তাদের সেনারা মাসে 600 থেকে 700 বর্গ কিলোমিটার ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিচ্ছে, যা বছরের শুরুতে 300 থেকে 400 বর্গ কিলোমিটার ছিল। তার ভাষায়, এবছর ইউক্রেনের সামরিক শিল্প কমপ্লেক্সের 62% গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত করা হয়েছে। ড্রোন ব্যবহারের সক্ষমতা বাড়ানো এবং সামরিক গতিশীলতা উন্নত করাকেই এখন রাশিয়ার অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন তিনি। হামলার পর প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, তার অগ্রাধিকার এখন ইউক্রেনের জন্য কার্যকর নিরাপত্তা নিশ্চয়তা নিশ্চিত করা। তিনি বলেন, আগামী সপ্তাহে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে এই বিষয়টি আলোচনা হবে এবং যুক্তরাষ্ট্রকেও এর অংশ হতে হবে। তার দাবি, কিয়েভের বিষয়ে স্পষ্ট ও আইনসম্মত নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া যুদ্ধোত্তর সমাধান কার্যকর হবে না। এছাড়াও শান্তি আলোচনায় বাফার জোন গঠনের প্রস্তাবকে সরাসরি নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, আজকের প্রযুক্তি নির্ভর যুদ্ধে বাফার জোন কার্যকর নয়। ভারী অস্ত্র এরই মধ্যে 10 কিলোমিটারের বেশি দূরে সরিয়ে রাখা হয়েছে, কারণ ড্রোন হামলায় সবকিছুই টার্গেট হয়। জেলেনস্কি আরও স্পষ্ট করেন, এ ধরনের প্রস্তাব বাস্তবায়ন মানেই ইউক্রেনকে ভূখণ্ড ছাড়তে বাধ্য করা, যা তিনি মেনে নেবেন না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধিকাংশ শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করেছেন দেশটির ফেডারেল আপিল আদালত। শুক্রবার ঘোষিত এক রায়ে আদালত বলেছেন, শুল্ক আরোপের ক্ষেত্রে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট IEPA আইনের অপব্যবহার করেছেন। অবশ্য এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট। আগামী 14 অক্টোবরের পর এই রায় কার্যকর হবে। এদিকে রায় বাস্তবায়ন হলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ধ্বংস হবে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ফেডারেল সার্কিট কোর্ট অফ আপিলস 7-4 ভোটে রায় দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বেশিরভাগ শুল্ক আইনের সঙ্গে সাংঘর্ষিক। আদালত বলেছেন, আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন বা IEEPA প্রেসিডেন্টকে নানা পদক্ষেপ নেওয়ার সুযোগ দিলেও শুল্ক বা কর আরোপের এখতিয়ার সেখানে নেই। আদালতের রায়ে বলা হয়, শুল্ক আরোপ করা কংগ্রেসের মূল সাংবিধানিক ক্ষমতা এবং কোনো প্রেসিডেন্ট আইন পাশ ছাড়া এই ক্ষমতা প্রয়োগ করতে পারেন না। রায়ের ফলে ট্রাম্প ঘোষিত রেসিপ্রোকাল বা প্রতিশোধমূলক শুল্ক, যা চীন, মেক্সিকো ও কানাডা সহ বহু দেশের উপর আরোপ করা হয়েছিল, অবৈধ বলে গণ্য হবে। তবে এই রায় কার্যকর হবে আগামী 14 অক্টোবর থেকে, যাতে প্রশাসন সুপ্রিম কোর্টে আপিল করার সুযোগ পায়। রায়ের প্রতিক্রিয়ায় ট্রাম্প একে অত্যন্ত পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত বলে মন্তব্য করেন। তার মতে, এই রায় বহাল থাকলে তা যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিকভাবে ধ্বংস করে দেবে। ট্রাম্প দাবি করেন, শুল্ক তুলে নেওয়া হলে দেশ দুর্বল হয়ে পড়বে আর প্রতিদ্বন্দ্বীরা যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে সক্ষম হবে। তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেন যে সুপ্রিম কোর্টে এই রায় বাতিল হবে। মার্কিন সিনেটরদের তাইওয়ান সফর ঘিরে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। শুক্রবার সফরে গিয়ে দ্বীপটির স্বাধীনতার অধিকারের পক্ষে সমর্থন জানান 2 মার্কিন সিনেটর। চীনের আপত্তি সত্ত্বেও যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনার কথা বলেন তাইওয়ানের প্রেসিডেন্ট। এই সফর ঘিরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন। দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা ক্ষুণ্ণ হয়েছে বলে মন্তব্য করেছে বেইজিং। শুক্রবার তাইওয়ান সফর করেন 2 মার্কিন সিনেটর রজার উইকার ও ডেভ ফিশার। বৈঠক করেন প্রেসিডেন্ট লাই চিং-তের সঙ্গে। দ্বীপটির স্বাধীনতার অধিকারের পক্ষে সমর্থন জানান মার্কিন সিনেটররা। তাইওয়ানের সঙ্গে মার্কিন নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতিও দেন তারা।
We come here from the United States bringing a message আমরা যুক্তরাষ্ট্র থেকে এসেছি কংগ্রেসের প্রতিশ্রুতি দীর্ঘমেয়াদী বন্ধুত্ব আর সংলাপের বার্তা নিয়ে। তাইওয়ানের মতো একটি রাষ্ট্র স্বাধীনই থাকবে। and a determination. তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সহযোগিতা জোরদার করতে চায় তাইওয়ান। বিশেষ করে অত্যাধুনিক অস্ত্র উৎপাদনে অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেন তিনি। প্রতিরক্ষা বাজেট বরাদ্দে আমরা বিভিন্ন ধরনের যুদ্ধ কৌশল অনুসরণ করি। যুক্তরাষ্ট্র থেকে সামরিক সরঞ্জাম সংগ্রহ কিংবা নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলাই আমাদের লক্ষ্য। ভবিষ্যতে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে পরিকল্পনা, নকশা, উৎপাদন ও নির্মাণে আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই, যাতে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সমন্বয় আরো সুদৃঢ় হয়। এদিকে মার্কিন সিনেটরের তাইওয়ান সফর নিয়ে অসন্তোষ জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের এ ধরনের সরকারি যোগাযোগ চীনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা ক্ষুণ্ণ করেছে। একই সঙ্গে এই সফর তাইওয়ান ইস্যু নিয়ে চীন যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া 3টি যৌথ চুক্তির লঙ্ঘন বলেও দাবি করা হয়। তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। যুক্তরাষ্ট্রকে অবশ্যই এক চীন নীতি মেনে চলতে হবে। যে কোনো অজুহাতে চীনের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ, তাইওয়ানের স্বাধীনতাপন্থী সমর্থন, যুক্তরাষ্ট্র তাইওয়ান অনুষ্ঠিত যোগাযোগ এবং তাইওয়ান প্রণালীতে উত্তেজনা সৃষ্টিকারী পদক্ষেপ অবিলম্বে বন্ধ করতে হবে। সম্প্রতি তাইওয়ান ঘিরে সামরিক মহড়া বাড়িয়েছে চীন। মার্কিন সিনেটরদের এ সফর তাইওয়ান প্রণালীতে উত্তেজনা আরো বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা। পাকিস্তানের পাঞ্জাবে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 28 জনে। পানি প্রবাহ ঠেকাতে স্থানীয় প্রশাসন নদীর একটি বাঁধ ভাঙতে বাধ্য হয়। লাহোর ও ঝাং শহর প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। ইসলামাবাদ বলছে, নয়াদিল্লির ব্যারেজ ভেঙে যাওয়া এবং সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি স্থগিতের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এদিকে ভারতও বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তান। শুক্রবার পাঞ্জাব প্রদেশ দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, সাম্প্রতিক বন্যায় পাকিস্তান জুড়ে অনেকের মৃত্যু হয়েছে। তিনি জানান, কাসুরকে রক্ষার জন্য সুতলস নদীর রহিমিয়ার বাঁধ ভেঙে দিতে হয়েছে। এর মধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে 10 লাখেরও বেশি বাসিন্দাকে। পাকিস্তানি কর্মকর্তারা বলছেন, ভারতের মাধোপুর ব্যারেজ ভেঙে যাওয়া এবং সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি স্থগিত করার কারণে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ইসলামাবাদের অভিযোগ, পানি ভাগাভাগির তথ্য না থাকায় পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে। তবে ভারতীয় কর্মকর্তারা বলছেন, ব্যারেজের গেট ভাঙা, দুর্ঘটনা এবং রণজিৎ সাগর বাঁধের মাধ্যমে পানির প্রবাহ কমানোর চেষ্টা করা হচ্ছে। প্রতি বছরই আমরা বন্যার ভয়ে থাকি। ধীরে ধীরে পানি ছাড়ার জন্য পাকিস্তান আর ভারত উভয় সরকারকেই আগে থেকে একে অপরের সাথে পরামর্শ করা উচিত। পানি যদি ধীরে ধীরে ছাড়া হয়, তাহলে আজ যে ঝামেলা হচ্ছে, যে ক্ষতি হচ্ছে, তা হতো না। পাকিস্তানের পাশাপাশি ভারতের উত্তরাঞ্চলেও বৃষ্টিপাতজনিত বন্যা ও ভূমিধসে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে ভূমিধসে কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। হিমাচল প্রদেশের নদীস্রোতে ভেসে গেছে সড়ক ও ভবন। জয়পুর ও দিল্লি সহ বিভিন্ন শহরে জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জরুরি নিরাপত্তা কর্মীরা নৌকা ব্যবহার করে আটকে পড়াদের উদ্ধার করছে।